গাইস, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2019-এ তার যে প্রশ্নপত্র তার সম্পূর্ণ বিশ্লেষণ করব এই ভিডিওতে। এবং ভিডিওটি 100টি প্রশ্নের জন্য অনেকটা লেন্দি হয়ে যাবে, সেই জন্য ভিডিওটিকে আমি দুটো ভাগে বানাবো। আজকে পার্ট 1, অর্থাৎ 1 থেকে 50টা প্রশ্ন আজকে কভার করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো প্রথম প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। প্রথম প্রশ্ন হলো, হোয়াট ডাজ ওয়ান স্টাডি ইন প্যালিওন্টোলজি? অর্থাৎ প্যালিওন্টোলজিতে আমরা বা কিসের স্টাডিকে আমরা প্যালিওন্টোলজি বলি? তো এটার উত্তর হয়ে যাবে যে জীবাশ্ম নিয়ে যে স্টাডি, উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম নিয়ে যে স্টাডি, তাকে বলা হয় প্যালিওন্টোলজি। এবং এখানে দেখে নিচ্ছি বাকি অপশনগুলো কি বলছে। আগ্নেয়গিরি অর্থাৎ ভলক্যানো নিয়ে স্টাডিকে কি বলা হয়? ভলক্যানো নিয়ে স্টাডিকে কিন্তু ভলক্যানোলজি বলা হয়। বায়ুমণ্ডল নিয়ে স্টাডিকে বলা হয় অ্যাটমসফেরিক সায়েন্স। অ্যাটমসফেরিক সায়েন্স। আর যে শিলা অর্থাৎ রক্স নিয়ে যে স্টাডি, তাকে বলা হয় পেট্রোলজি। পেট্রোলজি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। বলছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটনের যে প্রথম ল অফ মোশন, সেটি কোন প্রিন্সিপালের উপর? অপশন হয়ে যাবে অপশন ডি, জড়তার মূলনীতি। নিউটনের 3টি প্রিন্সিপাল অর্থাৎ 3টি গতিসূত্র। প্রথম গতিসূত্রে বলা হয় জার্ডের ধর্ম নিয়ে, যেটা জড়তা, অর্থাৎ কোনো স্থির বস্তু স্থির থাকলে সেটা স্থিরই থাকবে, আর কোনো গতিশীল বস্তু গতিশীল থাকলে সেটা গতিশীলই চলতে থাকবে, যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়। এটা গেল নিউটনের প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্রতে আমরা কি পাই? দ্বিতীয় গতিসূত্রে পাই যে F = ma, অর্থাৎ বল হলো বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলের সমান। ঠিক আছে, এখানে ভর হলো চেঞ্জেবল। ঠিক আছে। আর তৃতীয় গতিসূত্র সবারই জানা যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নেক্সট আমরা দেখে নেব যে দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার টুক প্লেস। জালিয়ানওয়ালাবাগ যে মাসাকার হয়েছিল সেটা কত সালে হয়েছিল বা কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ মাসাকার হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। বাকি যে অপশনগুলি হয়েছে সেগুলি কি জন্য গুরুত্বপূর্ণ? 1905 সালের 16ই অক্টোবর কিন্তু আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ মিন্স বেঙ্গল পার্টিশন। কে করেছিল? বেঙ্গল পার্টিশন করেছিল লর্ড কার্জন। লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ করেছিল। 24শে জুলাই 1935 সাল গুরুত্বপূর্ণ কেন? কারণ 24শে জুলাই 1935-এ ইন্ডিয়ার যে কনস্টিটিউশনের যে মূল স্তম্ভ অর্থাৎ রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যাক্ট এর যে বিল, সেটা কিন্তু সেই বিলটা কিন্তু ব্রিটেনে পার্লামেন্টে পেশ করা হয়েছিল। আর 28শে জুলাই 1914 সাল ইম্পর্টেন্ট কেন? 28শে জুলাই 1914 সালে সার্বিয়াতে অস্ট্রিয়ার প্রিন্স ফেডরিককে কিন্তু এবং তার ওয়াইফকে কিন্তু হত্যা করা হয়েছিল সার্বিয়ার প্রোটেস্টারদের দ্বারা। সার্বিয়ার প্রোটেস্টাররা কিন্তু হত্যা করেছিল এবং তার ফলেই কিন্তু আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখতে পেয়েছিলাম। প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু এটার ফলেই দেখতে পেয়েছিলাম আমরা। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ সিলেক্টেড বাই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে সিলেক্ট করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিলেক্ট হয় ভোটের দ্বারা, কিন্তু ভোট সেটা সাধারণ জনগণ দেয় না। সেই ভোট দেয় হচ্ছে পার্লামেন্টের যে সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে সদস্যরা, তার সঙ্গে যারা দেয় সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ। বিধানসভা এবং বিধান পরিষদের সদস্যরা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়। আমাদের পার্লামেন্ট কিন্তু দুটো হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস যেটাকে আমরা বলি লোকসভা, আর একটা কিন্তু আপার হাউস যেটাকে আমরা বলি রাজ্যসভা। এবং এই দুজনের এই দুটো কোনো একটা বিল বা আইন বানাতে হলে এই দুটো হাউস থেকে পাস করানোর পর সেটাকে প্রেসিডেন্টের অ্যাসেন্ট অর্থাৎ প্রেসিডেন্টের হস্তাক্ষর করাতে হয়। প্রেসিডেন্ট যদি হস্তাক্ষর যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কোনো একটা বিল কিন্তু অ্যাক্টে অর্থাৎ আইনে রূপান্তরিত হবে না। তাহলে প্রেসিডেন্ট যে আমরা নিযুক্ত করি সেটা হচ্ছে দুজনের দ্বারা, সংসদের সদস্যদের দ্বারা এবং রাজ্যের যে আইন পরিষদের আছে তাদের সদস্যদের দ্বারা।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, যে ডায়মন্ড, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ বীরবল? বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হলো মহেশ দাস। এবার মহেশ দাস বীরবল যে ছিলেন তিনি কে ছিলেন? তিনি বেসিক্যালি ছিলেন মুঘল সম্রাট আকবরের কোর্ট পয়েন্ট, কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, আর তার এই বুদ্ধিমত্তা দেখে আকবর বীরবলকে বানিয়েছিলেন কমান্ডার অফ আর্মি। আকবরের যে আর্মি অথবা ডিফেন্স ছিল সেই আর্মির কমান্ডার বানিয়েছিলেন এই বীরবল অর্থাৎ মহেশ দাসকে। তাছাড়াও বীরবলের একটি প্রতিভা ছিল যার জন্য তিনি সবচেয়ে ফেমাস, সেটা হচ্ছে শর্ট টেইলস অর্থাৎ ছোট কবিতার জন্য বীরবল কিন্তু খুবই ফেমাস ছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডায়মন্ড ইজ হার্ড বিকজ, ডায়মন্ড হার্ড কেন? ডায়মন্ড হার্ড হওয়ার মেইন কারণ যেটা, সেটা হচ্ছে ডায়মন্ডে কিন্তু যে সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে। আমরা জানি বন্ড কিন্তু কোভ্যালেন্ট বন্ড যেটা রয়েছে, কোভ্যালেন্ট বন্ড কিন্তু সবচেয়ে শক্তিশালী, আর যেটা তড়িৎ ঋণাত্মক সেটা কিন্তু এর থেকে কম শক্তিশালী। তাই যেটা কোভ্যালেন্ট বন্ড এর দ্বারা যুক্ত থাকে যেটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হয়। যেমন নাইট্রোজেনের মধ্যে কিন্তু দুটো নাইট্রোজেন ট্রিপল বন্ডে কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে। আবার যদি আমি H2 প্লাস H2SO4 দেখি তাহলে H2SO4 কিন্তু তড়িৎ ঋণাত্মক বল দ্বারা যুক্ত থাকে। তাই কোভ্যালেন্ট বন্ড দ্বারা যেসব মলিকিউল তৈরি তারা কিন্তু বেশি শক্তিশালী অর্থাৎ বেশি শক্ত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ 0 আওয়ার ইন লোকসভা ইজ। লোকসভাতে 0 আওয়ার যে আছে তার সর্বাধিক সময়কাল কত হতে পারে? প্রথমে দেখে নিতে হবে যে 0 আওয়ার শব্দটার অর্থ কি। 0 আওয়ার বলতে বোঝায় দুপুর 12টা, 00 AM, দুপুর 12টা। দুপুর 12টার সময় যেহেতু 00 থাকে তাই এটাকে বলা হয় 0 আওয়ার। 0 আওয়ার কেন? কারণ এই 0 আওয়ারে যে বিভিন্ন এমপিসরা রয়েছে লোকসভায় তারা কিন্তু কোশ্চেন সেশন চলে। তারা সকাল 8:30 থেকে তাদেরকে 9টার মধ্যে বিভিন্ন রকমের কোশ্চেন্স লোকসভার স্পিকারের কাছে জমা দিতে হয়, এবং স্পিকার যে যেই বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেবেন বা তার মনে হবে যে এই বিষয়গুলি বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলির ওপর বলতে বলবে এমপিদের, এবং সেই বিষয়গুলিকে এমফাসাইজ করে তুলে ধরবেন এমপিরা এই লোকসভায় 0 আওয়ারে, এবং প্রত্যেক এমপি 3 মিনিট করে সময় পান। আর লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হলো 30 মিনিট, 30 মিনিট ধরে চলে। ইন্ডিয়া গেটস দ্য লার্জেস্ট শেয়ার অফ ইটস জিডিপি ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর। ইন্ডিয়ার যে জিডিপি তার কোন সেক্টর সবচেয়ে বেশি পরিমাণ অংশ লাভ করে? ইন্ডিয়া যে জিডিপি সেখানে সবচেয়ে বেশি পরিমাণ অংশ লাভ করে হচ্ছে সেবা ক্ষেত্রে, অর্থাৎ সার্ভিস সেক্টর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ জিডিপিতে অংশগ্রহণ করে, অর্থাৎ সার্ভিস সেক্টর থেকে যে পরিমাণ রেভিনিউ উৎপন্ন হয় তা ইন্ডিয়ার জিডিপির বলতে পারি আমরা 53%। ইন্ডিয়ার টোটাল জিডিপির 53%ই আসে হচ্ছে সার্ভিস সেক্টর অর্থাৎ রেভিনিউ সেক্টর থেকে। 2 নম্বরে আছে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি যে সেক্টর এই ইন্ডাস্ট্রি সেক্টর আছে 2 নম্বরে। আর 3 নম্বরে রয়েছে আমাদের কৃষি ক্ষেত্র অর্থাৎ এগ্রিকালচারাল যে সেক্টর আছে আমাদের এগ্রিকালচারাল সেক্টর কিন্তু আমাদের 3rd নম্বরে যোগদান করে। সার্ভিস সেক্টর 53%, ইন্ডাস্ট্রিজ অ্যাপ্রক্সিমেটলি 22%, আর এগ্রিকালচারাল সেক্টর কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 14% আমাদের জিডিপিতে অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব যে দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন কার সহিত অ্যাসোসিয়েটেড। আমাদের ল অফ ন্যাচারাল সিলেকশন যেটা আছে প্রাকৃতিক নির্বাচনের আইন, সেটি কিন্তু একটি ইভলিউশন এর অন্তর্গত, অর্থাৎ কিভাবে একটি জাতির থেকে ইভলিউশন হয়ে আরেকটা জাতি তৈরি হয় বা একটা পার্টিকুলার কমিউনিটি থেকে আরেকটা পার্টিকুলার কমিউনিটি অ্যাডাপ্টেশন হয়, সেটা কিন্তু ল অফ ইভলিউশনের মধ্যে পড়ে, এবং এই থিওরিটি দিয়েছিলেন চার্লস ডারউইন। ন্যাচারাল সিলেকশন কিন্তু চার্লস ডারউইন থিওরি দিয়েছিলেন। মেন্ডেল কি জন্য বিখ্যাত? মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স,
অর্থাৎ জিনবিদ্যার জনক বলা হয় মেন্ডেলকে। ডাল্টন হচ্ছে পরমাণুবিদ্যা, ফাদার অফ পরমাণুবিদ্যা অর্থাৎ অ্যাটমিক সায়েন্স। এবং জেবি হেলডেন বিখ্যাত কারণ তিনি হচ্ছে থিওরি দিয়েছিলেন অরিজিন অফ লাইফের, যে পৃথিবীতে লাইফ কোথা থেকে আসলো। অরিজিন অফ লাইফের থিওরি কিন্তু জেবি হেলডেন দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নিডেড বাই এ পারসন সাফারিং ফ্রম ডায়াবেটিস। আমরা জানি যে ডায়াবেটিস রোগীর কি নিতে হবে। আমরা জানি ডায়াবেটিস রোগের মূল কারণ হলো, ডায়াবেটিস দুই রকমের হয়, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ হরমোনের বেশি ক্ষরণে, আর মেলিটাস হয় ইনসুলিন হরমোনের কম ক্ষরণে। এডিএইচ হরমোনের বেশি ক্ষরণে হয় ইনসিপিটাস, যেটাকে আমরা বলি বহুমূত্র রোগ, আর ডায়াবেটিস মেলিটাস হয় হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে। তাই এখানে বোঝা যাচ্ছে ইনসুলিন হয়েছে অপশনে, তার মানে এটা ডায়াবেটিস মেলিটাসের কথা বলেছে। এবং নর্মাল ডায়াবেটিস আমরা এটাই বুঝি, মেলিটাসই বুঝি, তাই এটার উত্তর হবে ইনসুলিন। আর পেনিসিলিন আর স্ট্রেপ্টোমাইসিন এ দুটি হলো অ্যান্টিবায়োটিক্স। আর অ্যান্টিবায়োটিক্স কি জন্য কাজে লাগে? অ্যান্টিবায়োটিক্স ব্যাকটেরিয়ার জন্য কাজে লাগে। যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আমাদের নাশ করতে হয় তখন আমাদের অ্যান্টিবায়োটিক্স কাজে লাগবে। নেক্সট, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান হয়ে যাবে ইথেন হয়ে যাবে মিথেন CH4, আর কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। ইথেন কি কাজে লাগে? C2H2। ইথেন থেকে আমাদের ইথিলিন তৈরি হয়, এবং ইথিলিন বিভিন্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ইউজ হয়, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। আর হাইড্রোজেন তো সবাই জানে, হাইড্রোজেন হচ্ছে। এবার এখান থেকে একটা কোশ্চেন যেটা জানলেই নয়, যে এলপিজিতে কোন গ্যাস বর্তমান? এলপিজিতে কিন্তু আমাদের বিউটেন এবং প্রোপেন গ্যাস থাকে, বিউটেন এবং প্রোপেন, এটা মনে রাখতে হবে। আর এলপিজির যে সেন্ট অর্থাৎ গন্ধ, যে স্মেল, সেই স্মেলের জন্য দায়ী কিন্তু এই বিউটেন আর প্রোপেন দুটোই কিন্তু কোনো গন্ধ নেই। আর এলপিজির যে গন্ধ সেটা কিন্তু হয় মিথাইল মারক্যাপটেন নামক এক গ্যাসের জন্য। মিথাইল মারক্যাপটেন অ্যাড করা হয় এলপিজিতে তার গন্ধ জন্য। তারপরে বলেছে, দ্য বুক অফ লেটার্স ফ্রম এ ফাদার্স টু দ্য ডটার্স ওয়াজ রিটেন বাই। বুক অফ লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, এই যে বইটি, এই বইটি কিন্তু জওহরলাল নেহরুর লেখা। জওহরলাল নেহরুর আরও বই আছে, দ্য অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহরুর বই, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহরুর লেখা। তারপরে যে এস রাধাকৃষ্ণন, জানি টিচার্স ডে পালন করা হয় এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। সর্বপল্লী রাধাকৃষ্ণ কিন্তু ভ্যারিয়াস বই লিখেছেন, ফিলোসফির উপরে তার নানান রকমের বই রয়েছে। আফ্রিকা ইজ সেপারেটেড ফ্রম ইউরোপ। আফ্রিকা ইউরোপ থেকে সেপারেটেড কোন সাগর দ্বারা? আফ্রিকা কিন্তু ইউরোপ থেকে ভূমধ্য সাগর দ্বারা পৃথক হয়েছে। আপনাদের একটা ছবির সাহায্যে দেখালে ভালো বুঝতে পারবেন। এই দেখুন, এখানে যে ম্যাপটা রয়েছে, এখানে এটা হচ্ছে মেডিটারেনিয়ান সি, আর তার নিচে রয়েছে আফ্রিকা, আফ্রিকার বিভিন্ন দেশ, আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট, সুদান, নাইজার, মালি। আর উপরে রয়েছে যে সাউথ ইউরোপের যে দেশগুলি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইটালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বালগেরিয়া, গ্রিস। তো এই দুটো মহাদেশকে কিন্তু পৃথক করেছে হচ্ছে মেডিটারেনিয়ান সি। নেক্সট বাকি অপশনগুলো দেখে নিচ্ছি। বাকি অপশনগুলির মধ্যে রয়েছে লোহিত সাগর। লোহিত সাগর কোথায় অবস্থিত একটু দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন লোহিত সাগর, লোহিত সাগর হলো আফ্রিকা, আর এ পাশে সৌদি আরবিয়া, ইয়েমেন, অর্থাৎ এই পাশে এশিয়া আর এ পাশে আফ্রিকা। আর এই যে ইন্ডিয়ান সি, ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর অথবা ইউরোপে যাওয়ার কিন্তু এই একটাই পথ, সেটা হচ্ছে এই গলফ অফ এডেন পার করে লোহিত সাগর দিয়ে কিন্তু এই ভূমধ্য সাগর থেকে কিন্তু ইউরোপের ওপরে যে ইউরোপের সঙ্গে কিন্তু ট্রেড চলে এই রুট দিয়েই। তাই এই রুটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন যে আছে সেটা হচ্ছে,
হুইচ কান্ট্রি হ্যাজ ওন দ্য 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ? কোন দেশ রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল ফিফা 2018 ফিফা বিশ্বকাপ, সেটা জিতেছিল কিন্তু ফ্রান্স। ফ্রান্স কিন্তু ক্রোয়েশিয়াকে হারিয়ে 2018 ফিফা বিশ্বকাপ জিতেছিল। আর এটার থেকে কোশ্চেন হবে যে 2018-তে হয়েছিল, তো 2022-এ যে ফিফা বিশ্বকাপ হবে, এই 2022-এর ফিফা বিশ্বকাপ কোথায় হবে? 2022-এর ফিফা বিশ্বকাপ হবে কাতারে। কাতারের রাজধানী হচ্ছে দোহাতে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট পাবলিক সেক্টর কমার্শিয়াল ব্যাংক অ্যাট প্রেজেন্ট? বর্তমানে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর কমার্শিয়াল ব্যাংক কিন্তু ভারতীয় স্টেট ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক তো কথাই নয়, কারণ আইসিআইসিআই ব্যাংক তো পাবলিক সেক্টর ব্যাংকই নয়, আইসিআইসিআই তো একটি প্রাইভেট সেক্টর ব্যাংক। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যে এবার কিছু অঙ্ক রয়েছে। বলেছে বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, অর্থাৎ বর্তমানে যদি মেয়ের বয়স হয় x, তাহলে বাবার বয়স কিন্তু 4x। 5 বছর পরে বলেছে, তাহলে 5 বছর পরে মেয়ের বয়সও x+5, বাবার বয়সও 4x+5। কিন্তু এখানে বলেছে যে বাবার বয়স মেয়ের বয়সের হবে 3 গুণ, তার মানে মেয়ের বয়সের সঙ্গে 3 গুণ করলে সমান সমান হবে। তাহলে সমান সমান করে যদি অঙ্কটি করে ফেলি, তাহলে 3x+15 = 4x+5, আর এপাশ থেকে নিয়ে আসলে x হবে 10, তাহলে x এর মান হলো 10। তাহলে বলছে এবার আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন। তাহলে প্রথমে আমি আবার আগের জায়গায় ফিরে যাই, তাহলে মেয়ের বয়স ছিল 10, বাবার বয়স হয়ে গেল 4 × 10 = 40। তাহলে বাবার বয়স 10, মেয়ের বয়স 10, বাবার বয়স 40, তারপরে 5 বছর গিয়েছে 15, এখানে হয়েছে 45, তারপরে আরও 5 বছর পরে বলেছে, তাহলে হয়ে যাবে এখানে মেয়ের বয়স 20 আর বাবার বয়স হয়ে গেল 50। তাহলে বুঝতেই পারছেন কত গুণ, দেখিয়ে দিচ্ছি। 50/20 করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2কে 5 দিয়ে ভাগ করলে হবে 2.5, অর্থাৎ 2.5 গুণ। 2.5 গুণ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল বলেছে 8। তাহলে এখানে আমি প্রথমে অপশন থেকে দেখে নিচ্ছি এই কোয়েশ্চেনটির অ্যান্সার। অপশন থেকে করলে খুবই সহজে শর্ট ট্রিকের মাধ্যমে বেরিয়ে যাবে। যে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3 × 6, তার মানে এটা হওয়া সম্ভবই নয়। এটা 8 × 8, 8 × 8, 4 × 8, তাহলে এই তিনটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বলছে যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। তার মানে 24 যদি থাকে, তার সঙ্গে যদি 18 যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে 8 × 4 = 12, 2 হাতে হলো 1, 2 আর 1 3 আর 4 42। তাহলে দেখতে পাচ্ছেন যে 24-এর সঙ্গে যখন আমি 18 যোগ করেছি তখন কিন্তু 24টা উল্টে 42 হয়েছে। তো এটাই বলেছে যে যখন সংখ্যাটির সঙ্গে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তখন সংখ্যাটি কিন্তু স্থান পরিবর্তন হয়, উল্টে যায়। তার মানে 24 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে মান নির্ণয় করতে। মান নির্ণয় কি? 0.002 × 0.5। তাহলে এটাতে একদমই সোজা, দুটোকে প্রথমে গুণ করতে হবে, 5 × 2 = 10। এবার দশমিক কয় ঘর পরে? 1 2 3 4, তাহলে 4 ঘর পরে দশমিক বসাতে হবে, 1 2 3 4 দশমিক। এই শূন্যর কোনো দাম নেই দশমিকের পরে, তাহলে অ্যান্সার হবে 0.001। 0.001 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে যে x এর 52